প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা যারা 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য নির্দেশনা প্রদান করেছে এনসিটিবি। এনসিটিবি থেকে যে নির্দেশনাগুলো জানানো হয়েছে মেইনলি হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন পদ্ধতিটা, মানে কিভাবে যে মূল্যায়ন করবে তারা এবং বার্ষিক পরীক্ষায় ফলাফলটা কিভাবে প্রকাশ করবে। এছাড়াও যে পাঠ্যসূচি বা সিলেবাস আছে এগুলা প্রকাশ করছে তারা, এগুলা পর্যায়ক্রমে আপলোড করব। তো আজকের ভিডিওতে আমি মানে দুইটা বিষয় ক্লিয়ার করব, যে মূল্যায়ন পদ্ধতি মানে তোমরা যে পরীক্ষাতে বসবা পরীক্ষাটা কিভাবে হবে এবং ফলাফলটা কিভাবে ক্রিয়েট করা হবে, এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমি ভিডিওটা তৈরি করছি এবং অন্যান্য বিষয়গুলো এই ভিডিও থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করি। ওকে, আমি শুরু করি। দেখো এখানে লিখছে যে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। তবে যারা এই বছর দশম শ্রেণীতে আছে তারা কিন্তু আগের যে ধারাবাহিকতা আছে পড়ার ওইটাই ফলো করবে। ওকে, আমি কিন্তু এত বেশি পড়বো না, তোমাদেরকে জাস্ট বুঝাই দিব। তো তারা কিন্তু এখানে কয়টা পয়েন্ট লিখছে, আটটা পয়েন্ট লিখছে এবং সাথে সাথে ফলাফলের যে পদ্ধতিটা এটাও দিয়ে দিছে। 8টা পয়েন্টের প্রথমে লিখছে যে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে, অর্থাৎ নতুন কারিকুলামের আলোকেই অনুষ্ঠিত হবে, বাট একটু ভিন্ন পদ্ধতিতে। ভিত্তিটা হবে ওইটা আর কি, নতুন কারিকুলামের সিস্টেমেই, বাট একটু অন্যরকম। যেহেতু কারিকুলামটা চালু হয়েই গেছে তো এটা হঠাৎ করে চেঞ্জ করা উচিত হবে না, ঠিক আছে। তারপর ভিডিও শেষে আমি একবারে মানে সার সংক্ষেপ তোমাদেরকে বুঝাই দিব। তারপর হচ্ছে মূল্যায়ন কার্যক্রম, শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা, দুইটা ভাগে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। দুইটা ভাগের আচ্ছা একটু পরে বলতেছি ধারাবাহিকভাবে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা, মানে স্কুলের শিক্ষকরাই এটা কি করবে, পরিচালনা করবে মূল্যায়নটা। প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে, অর্থাৎ তোমাদেরকে প্রশ্নপত্রের নমুনা প্রদান করা হয়েছে যেগুলো আমি পর্যায়ক্রমে আপলোড করব, অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ যেটা ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে এগুলা হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার, প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে কত, 100। অর্থাৎ তুমি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে 100 নম্বরে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম। এর মধ্যে মানে আচ্ছা এটা একটু পরে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 100 হবে, তারপর লিখিত পরীক্ষা এখানে 100 হবে, তার মধ্যে থেকে 70% কাউন্ট করা হবে, ঠিক আছে। এটা বুঝাই দিচ্ছি, তোমাদের মোট নম্বর হবে 100 ঠিকই, 100-র মধ্যে 30% হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব, আরেকটা হচ্ছে পরীক্ষার গুরুত্ব। পরীক্ষার গুরুত্বের ক্ষেত্রে 70%, এইখানে আবার পরীক্ষা নিবে তারা 100 নম্বরে নিয়ে এটাকে তুমি যত পাও সেটার 70% করে এই 30%-এর সাথে যুক্ত করা হবে। এটা বুঝাই দিচ্ছি একটু পরেই। তারপরে 5 নম্বরে বলছে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা, প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, তারপর জোড়ায় কাজ, পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। মানে হচ্ছে বিষয়ভিত্তিক যে নির্দেশনাগুলো থাকবে সেই নির্দেশনা অনুসরণ করেই মূল্যায়ন পরিচালনা করা হবে আর কি। তারপর হচ্ছে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নে যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ তোমাদের যে নতুন বইটা আছে এই বইয়ের মধ্যে যে কাজগুলো হয়েছে সেগুলো যদি পাঠ্যসূচি যেটা সিলেবাস দিছে নতুন সংক্ষিপ্ত সিলেবাস, এই সিলেবাসের মধ্যে শেষ হয়ে থাকে তাহলে তো হইলই, আর যেগুলো সামনে হবে এগুলো রেকর্ড রাখতে হবে। তারপর বলছে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমাদের এই যে কাজগুলো আছে, একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার প্রেজেন্টেশন সহ যত কাজ আছে এগুলো সবগুলাই পরীক্ষার আগে
শেষ করে ফেলতে হবে, কোনো ক্রমেই পরীক্ষা শুরু হইলে পরে এটা করা যাবে না। 6 নম্বরে বলছে বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশনা, যে বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অর্থাৎ যে সিলেবাসটা দেওয়া হয়েছে এই সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানবন্টন, বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে। অর্থাৎ আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সবগুলোতে এগুলো পাইবা। তারপর হচ্ছে বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্ন দেওয়া আছে, নমুনা প্রশ্নগুলো আমি আপলোড করে দিব, তোমরা দেখতে পাবা। তারপর হচ্ছে 7 নম্বরে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা দিতা সেভাবেই পরীক্ষা মানে খাতা টাতা নিয়ে দিবে, তারপরে পরীক্ষা দিবে আর কি। 8 নম্বরে হচ্ছে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি মানে গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি। তো এটা নির্ধারণ পদ্ধতির ক্ষেত্রে যে ইয়াটা ফলো করা হবে, চার্টটা এখানে দেওয়া আছে যেটা আগে আমরা দেখতে পাইতাম। তো এখানে একটু পড়ি যে শ্রেণী উত্তরণের জন্য 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে কত? 100 নম্বরের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে 30% এবং লিখিত হবে 70%। ঠিক আছে, দুইটা ভাগ মানে পরীক্ষা নেওয়ার দুইটা ভাগ, একটা হচ্ছে 30%-এ এই যে অন্যান্য কাজ টাজ থাকবে, আর 70% মানে 70 নম্বরে হবে অন্যান্য কাজগুলো। এটার মধ্যে একটা কথা আছে, সেটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর হচ্ছে 100। এখন এটা বুঝো সিস্টেমটা, যে দুইটা ভাগ, একটা হচ্ছে লিখিত মানে শিক্ষণকালীনের হবে 30 আর লিখিত হবে 70 যে আছে এটা কিন্তু এটার মধ্যেই 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, 100 নম্বরের মধ্যে মনে করো যে তুমি পাইলা কত, 100 নম্বরের পরীক্ষা দিয়া তুমি পাইলা 80, তা 80-কে 70% করা হবে, অর্থাৎ 80 গুণ 80-এর 70% দিয়ে যত নম্বর আসে তত নম্বর এই 30-এর সাথে যুক্ত করা হবে। আশা করি বুঝতে পারছো, মানে 70 যে আছে হ্যাঁ লিখিত পরীক্ষার জন্য, 70-এর মধ্যে নম্বর হবে মানে 70 ভাগের মধ্যে নম্বর হবে 100। 100-এর মধ্যে তুমি যে 80 পাইলে 80-র 70% যত, 80-র 70% কত হবে এটা একটু দেখাই। 56। ঠিক আছে, 80-র 70% হইল 56। এই 56 মার্ক এই 30-এর সাথে যুক্ত করা হবে। ওকে, তারপরে হচ্ছে এই যে এখানে উদাহরণটা দিচ্ছে তারা, যে তুমি 100 নম্বরের মধ্যে এই যে ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষার জন্য মানে 30-এর মধ্যে 25 পাইছো, লিখিত পরীক্ষা 100 নম্বরের মধ্যে 80 পাইছো। এই 80-কে 70% করা হবে, 70% হবে 56। এই 56 আর ওই যে 25 তুমি পাইলা 30-এর মধ্যে, এই 30 এবং 25 মিললে 81। ঠিক আছে, 25 না মানে 25 এবং 56 মিলে, সরি 25 এবং 56 মিলে হচ্ছে 81। এই 81 হবে তোমার এই নম্বর, 100-এর মধ্যে তুমি 81 পাইছো, এবং এটাকে গ্রেড পয়েন্টে করা হবে আর কি। গ্রেড পয়েন্টের চার্টটা তোমরা দেখতে পাচ্ছ, 80 থেকে 100 5 পয়েন্ট ধরা হবে, 70 থেকে 79 4 পয়েন্ট, যেটা 60 থেকে, এটা তো তোমরা জানো, এটা দেখে নিবা। তারপর এখানে আরেকটা নির্দেশনা আছে যে 3 বিষয়ের অধিক তুমি যদি ডি গ্রেড পাও তাহলে কিন্তু তুমি পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না, আর ফেল করলে তো বলে উঠতে পারবেই না। তবে তো বিশেষ আলোচনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণ করাইতে পারবেন, এরকম একটা দেওয়া আছে এখানে। তো মোটামুটি এই ছিল আসলে নির্দেশনা, এছাড়া আর কিছু নাই। তো মেইনলি আমি যেটা বললাম, তোমাদের পরীক্ষা হবে দুইটা ভাগে, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে কি শিক্ষণকালীন। একটা হচ্ছে 70% আর একটা কত, একটা হচ্ছে মানে 30 আর একটা হচ্ছে 70, দুইটা ভাগ। তো এই 70-এর মধ্যে তোমাদেরকে আবার 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 100 নম্বরের পরীক্ষা নিয়ে তুমি যদি এখানে 80 পাও তাহলে 80-কে কি করা হবে, এই 70% দিয়ে গুণ করা হবে, অর্থাৎ 80-র 70% মার্ক যদি 56 মানে 56ই তো একটু আগে দেখলাম 56 পাও, তাহলে এই 56 আর এই যে 30 থেকে প্রাপ্ত যে নম্বরটা আছে এটা যুক্ত হবে। 30 থেকে মনে করো 25 পাইলা ওই অনুযায়ী,
তাহলে 25 আর 56 দুইটা যুক্ত করে দেওয়া হবে, 25 যোগ 56। ঠিক আছে, এই তোমরা অনেকে মনে করে বলে থাকো যে আজানের সময় স্যার আপনি ভিডিও বানান, যে আজানটা হচ্ছে সেটা মানে অনেক লেটে আজান পড়তেছে, চারপাশে সব আজান হয়ে গেছে, এখন উনি আজান দিতেছে আরও 10 মিনিট পরে। তো এটা আমার দোষ নয়, আমি আজানের উত্তর দিয়ে দিছি। ওকে, 56 এবং এই 25 মিলে হবে কত? 81। ঠিক আছে, তো এই ছিল ভিডিও। আমি ভিডিওটা একটু দ্রুত কথা বলছি, তোমরা আবার ভিডিওটা প্লে করে করে দেখবা, তাহলে এই বিষয়গুলো বুঝে যাবা ইনশাল্লাহ। ধন্যবাদ। আর পরবর্তী যে ভিডিওগুলো খুব দ্রুত ভিডিও আপলোড করব, আজকে রাতের মধ্যে 5-6টা ভিডিও আপলোড করে দিব, যতগুলো পারি আপলোড করে দিব। ধন্যবাদ। তো আজকের ভিডিওতে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলা যে তোমাদের মার্কটা মানে কিভাবে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের মার্কগুলো কিভাবে করা হবে, সব কিছু মোটামুটি জানলা। এবং বিষয়ভিত্তিক তোমরা জানার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখো, আপলোড করতেছি একটু পরেই। ধন্যবাদ।